আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না বিএনপি, বললেন মির্জা ফখরুল। প্রয়োজনীয় সংস্কার ছাড়া ভোট নয়, ইসিকে জানালো জামায়াত। র‍্যাব বিলুপ্তি, বিজিবিকে সীমান্তে রাখা সহ জাতিসংঘের সুপারিশের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত। বিদেশিদের জন্য ট্রানজিট ভিসা আবেদনের অ্যাপ উদ্বোধন। জুলাই বিপ্লব নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন অকাট্য দলিল হিসেবে ব্যবহার হবে ট্রাইব্যুনালে, সুস্পষ্টভাবে প্রমাণিত হত্যাকাণ্ডের নির্দেশদাতা শেখ হাসিনা। জুলাই আন্দোলনে সারা দেশে ৮৪৮ নেতাকর্মী নিহতের তথ্য বিএনপির। ৫০০ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ, ৮৪টি মামলার এজাহারের কপি আদালতে। এবং সন্ত্রাসী হামলায় নিহত শিক্ষার্থী কাশেম খানের গাজীপুরে আরেক দফা জানাজা। ছাত্র জনতার ঢল, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, আর এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। জাতিসংঘের প্রতিবেদনে প্রমাণিত হয়েছে শেখ হাসিনা গণহত্যাকারী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে অবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে ভারতের কাছে দাবি জানিয়েছে বিএনপি। মির্জা ফখরুল বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন, এমনকি আনুপাতিক হারে নির্বাচনও চায় না বিএনপি। গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ভারপ্রাপ্ত ব্রিটিশ হাই কমিশনার জেমস গোল্ডম্যানের সাথে বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল জাতিসংঘের প্রতিবেদন নিয়ে বিএনপির স্বস্তির কথা জানান। আয়নাঘরের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ অত্যন্ত সচেতনভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে বলেও জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, জনগণ নির্ধারণ করবে কারা নির্বাচনে থাকবে আর কোন দল থাকবে না। কিন্তু আপনার সমস্ত রাজনৈতিক বিবেচনার দেশকে আরো ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছাড়া কিছু নয়। যত দ্রুত নির্বাচন হবে ততই আপনার রাজনীতি সহজ হবে, বাংলাদেশের মানুষের স্থিতিশীল অবস্থার মধ্যে আসবে। নির্বাচনটা হওয়া দরকার দুটো কারণে প্রধানত। একটি হচ্ছে বাংলাদেশের একটি স্থিতিশীলতা ফিরিয়ে নিয়ে আসা, অন্যদিকে একটা গভর্নেন্স চালু করা। এখন তো গভর্নেন্সের খুব প্রবলেম হচ্ছে, এই জিনিসগুলো চালু করা। এবং চালু করলেই তখন দেখবেন অর্থনীতি বেটার হয়ে আসছে, সমাজে ব্যবস্থা, ইউনিভার্সিটির কলেজগুলোতে লেখাপড়াই হচ্ছে না, তো সেই ব্যবস্থাটা ঠিক হবে। এটা একটা ইলেকটেড গভর্নমেন্ট না হলে এটাকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন। তো এখন তো একটা ভোলাটাইল সিচুয়েশন চলছে। প্রয়োজনীয় সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন চায় না জামায়াতে ইসলামী। নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে এই অবস্থান স্পষ্ট করেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। বলেন, নির্বাচন প্রক্রিয়ার সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। একই সাথে সংসদের আগে স্থানীয় নির্বাচন আয়োজনের পক্ষে দলের অবস্থান তুলে ধরেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। দীর্ঘ এক যুগ পর নির্বাচন কমিশনে জামায়াতে ইসলামীর প্রতিনিধিরা। 2013 সালে নিবন্ধন বাতিলের পর ইসির সঙ্গে প্রথমবারের মতো দলটির বৈঠক। বৃহস্পতিবার সকাল 10টায় বৈঠক শুরু হয়ে চলে প্রায় 2 ঘন্টা। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। জানান, সংস্কার ও নির্বাচন নিয়ে দলের অবস্থানের কথা। নো ইলেকশন উইদাউট রিফর্ম। আমাদের পরিপূর্ণভাবে অন্তত নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যে সমস্ত অর্গান এবং বিভাগগুলো রাষ্ট্রের জড়িত, সেগুলোকে সংস্কার করেই জাতীয় সংসদে নির্বাচন করতে হবে। তা না হলে এই নির্বাচন নিরপেক্ষ হবে না, অবাধ হবে না। পূর্বের যে 3টা নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই, সেই নির্বাচনেরই পুনরাবৃত্তি ঘটবে। এ সময় সংসদ নির্বাচনের দিনক্ষণ নিয়ে সুনির্দিষ্ট কোনো প্রস্তাব না দেওয়ার কথা বললেও আগেই স্থানীয় নির্বাচন আয়োজনের পক্ষে মত তুলে ধরেন জামায়াতের সেক্রেটারি। স্থানীয় সরকার কাঠামোকে সচল করতে, সক্রিয় করতে, স্থানীয় সরকারের এবং গ্রামীণ অবকাঠামোতে উন্নয়ন, আইন শৃঙ্খলা, জনদুর্ভোগ কমাতে জনগণের আকাঙ্ক্ষাই হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক। আমরা জনগণের এই আকাঙ্ক্ষার সাথে সমর্থন এবং সম্মান ব্যক্ত। এসব ইস্যুতে বিএনপির সাথে ভিন্ন অবস্থানকে গণতন্ত্রের সৌন্দর্য বলে মনে করেন তিনি। জানান, 300 আসনে প্রার্থী দিতে প্রস্তুত জামাত। একটা গণতান্ত্রিক দেশে নানান ইস্যুতে ভিন্ন মত থাকতেই পারে, এ ব্যাপারে আমাদের কোনো মন্তব্য নেই। আমাদের একটা মত দিয়েছি, তার সাথে আরেকটা দলের ভিন্ন মত থাকতে পারে। দ্যাট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি, এটা হতেই পারে।
জুলাই গণহত্যা তদন্তে জামাত সহযোগিতা করেনি বলে জাতিসংঘ মানবাধিকার কমিশনের বক্তব্য সঠিক নয় বলেও দাবি করেন মিয়া গোলাম পারওয়ার। জাতিসংঘ হিউম্যান রাইটস কমিশনের সঙ্গে ফ্যাক্ট ফাইন্ডিং যত তথ্য, যত ইনফরমেশন, যত মেল সব আমরা রেসপন্স করেছি। এই তথ্যটা কিভাবে এসেছে আমরা চেক করব, এটা তথ্য আমরা যাচাই করেছি, এটা সঠিক নয়। থ্যাংক ইউ। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। ধন্যবাদ সবাইকে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে। 6 মাস মেয়াদী এই কমিশন আগামী 15 ফেব্রুয়ারি থেকে কার্যক্রম শুরু করবে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই কমিশন গঠনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কমিশনের সহ সভাপতি করা হয়েছে সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজকে। অন্য সদস্যরা হচ্ছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের সদস্য বিচারপতি এমদাদুল হক এবং দুর্নীতি দমন সংস্কার কমিশন প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। কমিশন আগামী নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য গঠিত কমিশনগুলোর সুপারিশ বিবেচনা ও গ্রহণের লক্ষ্যে জাতীয় ঐক্যমত্য গঠনের জন্য রাজনৈতিক দল ও শক্তিসমূহের সঙ্গে আলোচনা এবং সুপারিশ করবে। র্যাব বিলুপ্তি, বিজিবিকে সীমান্তে রাখা সহ জাতিসংঘের সুপারিশের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিদেশি নাগরিকদের জন্য ট্রানজিট ভিসা আবেদনের অনলাইন অ্যাপ উদ্বোধন করে তিনি একথা বলেন। পাসপোর্ট প্রাপ্তির ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন তুলে দেওয়া কিংবা সহজ করতে উদ্যোগ নেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। এখন থেকে অনলাইনে 10 মিনিটে অন অ্যারাইভাল ভিসা পাবেন 14টি দেশের নাগরিকরা। এইটার অবস্থানটা হলো, এটা তো একটা প্রস্তাব তাদের দিছে, আমরা সবাই বসবো, বসার পরে যে আমাদের ডিসিশন এটা জানাবো। বাট আমরা তো এই যে তাদের এই ইনকোয়ারিটা আমরা তো সবাই তো স্বাগতম জানিয়েছি। এটা আমরা তো এটা সবাই আমাকে সরকারের পক্ষ থেকে তো তাদের এটা ওয়েলকাম করা হয়েছে, তারা একটা ভালো কাজ করছে। তারপরে আমরা বসে আমরা একটা ডিসিশন নিই। জুলাই বিপ্লব নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন অকাট্য দলিল হিসেবে ট্রাইব্যুনালে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, এতে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে হত্যাকাণ্ডের নির্দেশদাতা শেখ হাসিনা, জড়িত রাষ্ট্রীয় বাহিনীগুলো পুরো রাষ্ট্রযন্ত্র ছাত্র জনতার উপরে ঝাঁপিয়ে পড়ে এই হত্যাকাণ্ড ঘটায় বলে উল্লেখ করে তিনি বলেন, মানবতা বিরোধী অপরাধের জন্য এটি সুস্পষ্ট দলিল। গোপন টর্চার কেন্দ্রের আলামত নষ্ট করা হয়েছে জানিয়ে জড়িতদের বরখাস্ত সহ সুষ্ঠু বিচার করার প্রতিশ্রুতি দেন চিফ প্রসিকিউটর। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। জুলাই আগস্টে দেশের ছাত্র জনতার উপর যে নির্মম হত্যাকাণ্ড চালানো হয়েছে তা স্বাধীন বাংলাদেশের ইতিহাসে হয়নি। একটা যৌক্তিক আন্দোলন দমাতে শেখ হাসিনার নির্দেশে যেভাবে ঝাঁপিয়ে পড়ে রাষ্ট্রীয় বাহিনী তা রীতিমতো বাগরুদ্ধ করেছে সবাইকে। জুলাই আন্দোলন নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনেও বিষয়গুলো সুস্পষ্টভাবে উঠে এসেছে, যা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অকাট্য দলিল হিসেবে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। একটা পুরো রাষ্ট্রযন্ত্র একটা জনগোষ্ঠীকে ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক পদ্ধতিতে তাদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল তাদেরকে নিশ্চিহ্ন করার জন্য। এইটা মানবতা বিরোধী অপরাধের পক্ষে একটা সুস্পষ্ট এবং অসম্ভব জোরালো একটা প্রমাণ। এই প্রমাণটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার মাধ্যমে একটা এভিডেন্স হিসেবে ট্রাইব্যুনালে আসবে এবং যেহেতু জাতিসংঘ এটি বিশ্বের সবচাইতে বড় এবং সর্বজন গ্রহণযোগ্য একটা সংস্থা, তাদের এই রিপোর্টটা সম্পূর্ণ ইম্পার্শিয়াল, কোনো দলের দ্বারা প্রভাবিত হয়ে হয়নি। তারা আমাদের সাথেও কথা বলেননি, তারা অপরাধীদের সাথে কথা বলেছেন, ভিকটিমদের সাথে কথা বলেছেন এবং যেখানে কথা বলা দরকার সেগুলো সেই জায়গায় কথা বলেছেন। সুতরাং এটা অকাট্য দলিল প্রমাণ হিসাবে এই আদালতে ব্যবহার করা যাবে। এর সুষ্ঠু বিচার নিশ্চিতে রাষ্ট্রীয় বাহিনীর জড়িত সদস্যদের সাসপেন্ড করা সহ তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন তিনি। যে সমস্ত অফিসাররা এই ঘটনার সাথে জড়িত ছিল বলে প্রাথমিক তথ্য প্রমাণে পাওয়া যাবে, জাতিসংঘ সুপারিশ করেছে প্রত্যেককে সাসপেন্ড করার জন্য, ফেয়ার এবং ইম্পার্শিয়াল ট্রায়াল যাতে হতে পারে। যেটার ব্যাপারে আমরা সবসময় জোর দিয়েছি যে ফেয়ার এবং ইম্পার্শিয়াল তদন্ত এবং ট্রায়ালের জন্য, যেহেতু এই সমস্ত অফিসাররা রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা সহ বিভিন্ন বাহিনীর সদস্য, তাদেরকে যদি চাকরিচ্যুত না করা হয় বা সাসপেন্ড না করা হয়, তাহলে আসামিদের প্রভাবের কারণে সাক্ষীরা আদালতে আসতে ভয় পাবেন, তদন্ত প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে এবং বিচার প্রক্রিয়া ব্যাহত হবে। ক্ষমতা টিকিয়ে রাখতে বিরোধী দলমতকে দমন করতে
আয়নাঘর বা গোপন টর্চার কেন্দ্রে পৈশাচিক নির্যাতনের বিষয়েও কথা বলেন চিফ প্রসিকিউটর। এই টর্চার কেন্দ্রের ব্যাপক আলামত বিনষ্ট করা হয়েছে। নির্যাতনের জন্য যেখানে তাকে আটকে রাখা হতো, ঝুলানো হতো, সেগুলো ভেঙে ফেলা হয়েছে। অনেক আলামত আমরা জব্দ করেছি। ইলেকট্রিক শক দেওয়ার ব্যবস্থা ছিল, চোখ বেঁধে রাখা হতো, 3 ফিট বাই 3 ফিট, 2 ফিট বাই 3 ফিট সেল, সেগুলো প্রধান উপদেষ্টা দেখেছেন, তিনি নিজে ঢুকেছেন সেগুলোর ভেতরে। অর্থাৎ একটা মানুষকে পৈশাচিক পদ্ধতিতে কত নির্মমভাবে নির্যাতন করা যায়, এই বন্দিশালাগুলো ভিজিট না করলে একজন মানুষের পক্ষে বিশ্বাস করাটাই কঠিন ছিল। জুলাই বিপ্লবে নির্মম হত্যাকাণ্ড এবং বছরের পর বছর অমানবিক নির্যাতনের কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা সে বিষয়েও সুস্পষ্ট বার্তা দেন তিনি। রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হবে কি হবে না এটা রাষ্ট্রের সিদ্ধান্তের ব্যাপার। তবে দলগতভাবে অপরাধের প্রমাণ পাওয়া গেলে সেই দল বা সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ আমাদের আইনে আছে। সেক্ষেত্রে দলের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করা বা অভিযোগ নিয়ে কাজ করার সুযোগ আছে। সেটা ভবিষ্যতে করা হবে কিনা এটা আমরা এখনো সিদ্ধান্ত নেইনি। তবে অভিযোগ, তথ্য প্রমাণাদি আছে এখন পর্যন্ত বিদ্যমান, প্রয়োজন হলে সেই ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হতে পারে। জাতিসংঘের প্রতিবেদন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অনুসন্ধানের তথ্যের মিল রয়েছে জানিয়ে সুষ্ঠু ও ন্যায় বিচার নিশ্চিতে রাষ্ট্রীয় সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান চিফ প্রসিকিউটর। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। জুলাই আগস্টের আন্দোলনে সারা দেশে 848 নেতাকর্মী নিহতের ঘটনায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্র আইনমন্ত্রী, তথ্যমন্ত্রী সহ 500 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি। সকালে ট্রাইব্যুনালে এই অভিযোগ দায়ের করে দলটির মামলা ও তথ্য সংরক্ষণ কমিটি। এ সময় কমিটির সমন্বয়ক সালাউদ্দিন খান জানান, স্বৈরাচার আওয়ামী লীগের এই নির্মম হত্যাকাণ্ডে 524 জন বিএনপি ছাত্র দল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী শহীদ হয়েছেন। এর ন্যায় বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন তিনি। এদিন সারা দেশে শহীদদের তালিকা সহ 84টি মামলার এজাহারের কপি আদালতে জমা দেওয়া হয়েছে। এ পর্যন্ত যে 84টা এজাহার আছে, এজাহারের আসামির নাম উল্লেখ করেছি। এ পর্যন্ত যে 84টা এজাহার আছে, এজাহারের মধ্যে প্রায় 500-র অধিক আপনার মামলার আসামি আছে। এই মামলায় আছে এই সাবেক স্বৈরাচার সরকারের প্রধান, ভোটার বিল প্রধানমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী এবং তথ্যমন্ত্রী সহ, যার শিক্ষামন্ত্রী সহ পুলিশের সদস্য। আপনারা জানেন এই গত কয়েক মাসে যে আমরা মামলাগুলো বিভিন্ন থানায় করেছি, বিভিন্ন জেলায় করেছি, একটি আসামিও তারা গ্রেফতার করতেছে না। তারা অজুহাত দেখাচ্ছে যে আমরা তদন্ত করছি। সন্ত্রাসী হামলায় আহত হয়ে মারা যাওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী আবুল কাশেমের আরেক দফা জানাজা হল গাজীপুরে। বেলা 11:30টার দিকে মহানগরীর রাজবাড়ী মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় কাশেম হত্যার বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানান শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। জানাজায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন। জানাজার আগে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, ছাত্র অধিকার পরিষদ, হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এর আগে গতরাতে কেন্দ্রীয় শহীদ মিনারে আবুল কাশেম খানের জানাজায় ঢল নামে ছাত্র জনতার। এ সময় কাশেমের লাশের শপথ করে তারা বলেন, এই বাংলায় ফ্যাসিস্টদের আর কোনো ছাড় দেওয়া হবে না। অবিলম্বে আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। আরও জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। লাশ নিয়ে এই মিছিল 6 মাস আগের জুলাই আগস্টকে মনে করিয়ে দিলেও বাস্তবতা আজ নিষ্ঠুর। সম্প্রতি গাজীপুরে হওয়া আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত কিশোর আবুল কাশেম চলে গেছেন দুনিয়া ছেড়েই। কেন্দ্রীয় শহীদ মিনারে আবুল কাশেমের জানাজার নামাজে দেখা গেল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী সহ আরও অনেককে। মরদেহের কফিন কাঁধে নিয়ে বিক্ষোভ মিছিল করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। গাজীপুরে আওয়ামী সন্ত্রাসী মোজাম্মেল জাহাঙ্গীর রাসেলের অনুসারীদের নির্মম আঘাতে আমাদের ভাই কাশেম আজকে শহীদ হয়েছেন। আজকে 6 মাস পরে বিপ্লবীদেরকে শহীদ হতে হচ্ছে। আমাদের শহীদ ভাইয়ের লাশের শপথ নিয়ে আমরা বলছি, আওয়ামী লীগ বাংলাদেশে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাবার চেষ্টা করে, আমাদের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা এই আওয়ামী লীগের বিরুদ্ধে লড়ে যাব ইনশাআল্লাহ।
এ সময় উঠে আসে অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি। বিপ্লবী সরকারের দাবিতেও স্লোগান দেন কেউ কেউ। এই 5 আগস্ট পরবর্তী সময়ে আমাদের এই ভূখণ্ডের মধ্যে হয় আওয়ামী লীগ থাকবে, না হয় আমরা থাকবো। আমরা সাথে থাকতে পারি না। আমরা স্পষ্ট করতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনারা দ্রুততম সময়ের মধ্যে আপনার আইনগত প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন, যাতে করে যারা গণতন্ত্রকামী তারা যদি ফেসিবাদী হতে চায়, যারা মুসলিম তারা যদি জালিম হতে চায়, তাহলে যেন আওয়ামী লীগের ছবিটি তাদের সামনে ভেসে ওঠে। এই মৃত্যুতে সারা দেশে শহীদ আবুল কাশেমের গায়েবানা জানাজা ও কফিন মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাতে গাজীপুর শহরের শিববাড়ি মোড় থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত হওয়া বিক্ষোভ মিছিলে উত্তাল হয়ে ওঠে রাজপথ। চট্টগ্রামে আবুল কাশেমের গায়েবানা জানাজা ও কফিন মিছিলে আওয়ামী লীগের দ্রুত বিচার ও নিষেধাজ্ঞার দাবি তোলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তা না হলে চট্টগ্রাম থেকে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন এই সমন্বয়ক। আজ থেকে এই বীর চট্টলার মাটি থেকে ঘোষণা করছি, আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ নিষিদ্ধ। আবুল কাশেমকে প্রতি বিপ্লবের প্রথম শহীদ বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। কিন্তু মা বাবা হারা কাশেমের এই মৃত্যুতে কি টনক নড়বে অন্তর্বর্তী সরকারের? বিচার হবে তো গণহত্যাকারী শাসক শেখ হাসিনার? এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে জনমনে। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। কাল থেকে টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার তৃতীয় পর্ব। বিশ্ব মার্কাজ নিজাম উদ্দিন অর্থাৎ সাতপন্থী মুসল্লিরা এই পর্বের ইজতেমায় অংশ নিচ্ছেন। দিল্লি বিশ্ব মার্কাজ থেকে মাওলানা আব্দুস সাত্তারের জিম্মাদারিতে 42 সদস্যের একটি জামাত গতরাতেই ইজতেমা ময়দানে এসেছে। রাতেই মশওয়ারা করেছেন তারা। বিপুল সংখ্যক বিদেশি মেহমান তৃতীয় পর্বের ইজতেমায় অংশ নিতে ময়দানে হাজির হয়েছেন। সকাল থেকে দলে দলে মুসল্লিরা আসছেন ইজতেমা ময়দানে। গত 2 পর্বের মতোই এবারও ইজতেমা ময়দানে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বরগুনার পাথরঘাটায় আওয়ামী লীগের সাবেক মেয়র ও তার সমর্থকদের অবৈধ দখল থেকে ব্যক্তি মালিকানা জমি উদ্ধারে গত 25 বছর ধরে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেছে ভুক্তভোগী একটি পরিবার। বিভিন্ন দফতরের প্রতিশ্রুতি ছাড়া এতদিন কোনো ফল মেলেনি। অবশেষে সরকার পতনের পর পাথরঘাটায় আওয়ামী লীগের নেতারা পালিয়ে যাওয়ায় প্রশাসনের উদ্যোগে জমি ফিরে পাবার আশা করছে হাসি বেগম ও তার পরিবার। বরগুনা থেকে মোস্তফা কাদেরের প্রতিবেদন, জানাচ্ছেন আশিকুর রহমান। দলিল ও ডিসিআর ছাড়াই সরকারি ভ্যাট ট্যাক্স দিয়ে ব্যক্তি মালিকানাধীন জমি দখল করে বাড়ি বানিয়ে ব্যবসার কার্যক্রম চালিয়ে আসছে আওয়ামী লীগের সাবেক মেয়র আনোয়ার হোসেন আকন ও তার সমর্থকরা। 2001 সালে হাসি বেগম দোকান ও তার বসতঘর নির্মাণ করলে 2005 সালে তা ভেঙে ফেলে অবৈধ দখলদাররা। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার মেয়র আনোয়ার সহ অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদের নোটিশ দিলেও অবৈধ স্থাপনা সরায়নি তারা। পরে মামলায় উচ্চ আদালত থেকে জমির মালিক হাসি বেগমের পক্ষে রায় আসে। তারা বলেন, বিগত 25 বছর ধরে তাদের জায়গায় অবৈধ স্থাপনা তৈরি করে ব্যবসা কার্যক্রম চালাচ্ছে দখলদাররা। রায় পেলেও জায়গা ফেরত পাননি তারা। আমাদের জমিতে থাকিয়া তারা কুঠিপতি। এই দর্শকদের কিভাবে আমরা উদ্ধার করতে পারি? দর্শকদের হাত পেতে বিভিন্ন মামলা মকদ্দমা দেয়, আমাদের গোলাপন বাইরে নামতে পারে না। এগো জ্বালায়, এদের কি উপায় আছে? আমাদের কোনো উপায় নাই। রাতের অন্ধকারে আরে সন্ত্রাসী বাহিনী, ভূমিদস্যু বাহিনী এই মহিলার ঘর রাতের অন্ধকারে ভাঙ্গে খালে ফালাই দিয়েছে। অবৈধ দখলদারদের দাবি, পাথরঘাটার পৌর মেয়র আনোয়ার হোসেন আকনের কাছ থেকে জায়গাটি ভাড়া নিয়েছেন তারা। মেয়র সাহেব আমার শ্বশুর, আবার আপন মামা। উনি দীর্ঘদিন ধরে এইখানে থাকে। তার দলিল আছে, না মিটিশন ডিসিআর করছে। কোনো ধরনের নোটিশও আসে না আমাদের কাছ থেকে। অবদাওয়া পানি অফিসে কোনো নোটিশও করেনি এবং বলা হয়নি। আমরা শুনছি টিএনও স্যারের কাছে একটা তারা প্রতিবেদন দিয়েছে। 5 আগস্টের পট পরিবর্তনের পর মুখ খুলতে শুরু করেছেন ভুক্তভোগী হাসি বেগম সহ ও তার পরিবার। জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবার জমি ফিরে পাবার আশায় বুক বেঁধেছেন তারা। কে ভূমিদস্যু এটার বিষয়ে আমাদের এখানে জানা না, আমরা এই বিষয়গুলো জানি না, ভূমিদস্যুতার বিষয়। আর আরেকটা হলো, আমাদের এখানে যে প্রতিবেদন যেভাবে চাওয়া হয়েছে আমরা নিয়ম মাফিক সেই প্রতিবেদন দিব।
পাথরঘাটায় পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণ করা জমিতে সকল অবৈধ দখলদার উচ্ছেদে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী প্রকৌশলী। এইটা আমাদের পানি উন্নয়ন বোর্ডের জমি, সেটা নিয়ে আমাদের কনসার্ন। ব্যক্তি মালিকের যে জমি, যার জমি সে তার বিষয়টা, এটা আমাদের কনসার্ন না। তো আমরা অবৈধ দখলদার উচ্ছেদ করতে চাচ্ছি বলেই তো আসলে প্রস্তাবনা পাঠাইছি। নিজেদের জমি ফিরে পেতে সম্প্রতি পাথরঘাটায় মানববন্ধনও করেছেন ভুক্তভোগীরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সংবাদের এই পর্যায়ে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বগুড়ায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী পোড়াদহ মাছের মেলা। গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের গাড়িদহ নদী তীর ঘেঁষে গতকাল বসে এ মেলা। প্রতিবছর মাঘ মাসের শেষ বুধবার এর আয়োজন করা হয়। বগুড়া সহ আশেপাশের জেলার ব্যবসায়ীরা বড় বড় মাছ নিয়ে হাজির হন 450 বছরের ঐতিহ্যবাহী পোড়াদহ মেলায়। মূলত একদিনের মেলা হলেও তা চলে 3 দিন। পরের 2 দিন মেলার নাম হয়ে যায় জামাই মেলা। স্থানীয়রা জানান, ওই এলাকার ঐতিহ্য হচ্ছে শ্বশুর বাড়িতে জামাই দাওয়াত খেতে যাবেন, মেলা থেকে মাছ কিনে। তাই মেলার শুরুর আগের রাতেই বড় বড় মাছ নিয়ে সেখানে পসরা সাজান ব্যবসায়ীরা। এবার আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তারা চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের পাশাপাশি অন্যান্য ইস্যুও নিয়ে আলোচনা করেন। ট্রাম্প বলেন, ইউক্রেন যুদ্ধে প্রাণহানি বন্ধে রাজি হয়েছেন পুতিন। বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘ ও অত্যন্ত ফলপ্রসূ কথোপকথন হয়েছে। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ট্রাম্প বলেছেন, ইউক্রেন, মধ্যপ্রাচ্য, জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডলারের শক্তি এবং অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। 2014 সাল থেকে রাশিয়ার কাছে ইউক্রেনের হারানো এলাকা ফিরে পাওয়ার আশা অবাস্তব বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। বেলজিয়ামের ব্রাসেলসে ন্যাটো সদর দপ্তরে জোটের মিত্রদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তিনি একথা বলেন। অন্য দেশগুলোর মতো যুক্তরাষ্ট্র একটি সার্বভৌম এবং সমৃদ্ধ ইউক্রেন দেখতে চায় বলে উল্লেখ করেন তিনি। তবে ইউক্রেনকে বাস্তবতা মেনে নেওয়ার আহ্বানও জানান হেগসেথ। বক্তব্যে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে ন্যাটোতে কিয়েভের সদস্যপদ লাভ ও আলোচনার মাধ্যমে রাশিয়ার সাথে যুদ্ধের সমাপ্তি হতে পারে। এবারে থাকছে পার্টেক্স খেলার খবর। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার উদ্দেশ্যে রাতে দেশ ছাড়ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। রাত 1:45টায় সরাসরি সংযুক্ত আরব আমিরাতে যাবে নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদরা। নিজেদের প্রথম ম্যাচে দুবাইয়ে 20 ফেব্রুয়ারি ভারতের মুখোমুখি হবে টাইগাররা। গ্রুপের অন্য 2 দল পাকিস্তান ও নিউজিল্যান্ড। মূল লড়াইয়ে নামার আগে 17 ফেব্রুয়ারি দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে একমাত্র প্রস্তুতি ম্যাচে পাকিস্তান শাহিনসের সাথে মুখোমুখি হবে বাংলাদেশ। সেল্টিককে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16 পথে এগিয়ে গেছে বায়ার্ন মিউনিখ। সেল্টিক পার্কে প্লে অফের প্রথম লেগে জার্মান ক্লাবটি জিতেছে 2-1 গোলে। যদিও প্রথম মিনিটে পিছিয়ে পড়ার শঙ্কায় পড়েন বায়ার্ন, তবে অফ সাইডে সেই গোল বাতিল হওয়ায় বেঁচে যায় তারা। এরপর 45 মিনিটে মাইকেল ওলিসের গোলে এগিয়ে যায় বাভারিয়ানরা। 4 মিনিটের মধ্যে ব্যবধান দ্বিগুণ করে হ্যারি কেইন। সেল্টিকের হয়ে 79 মিনিটে 1 গোল শোধ দেন দেইজেন মাইদা। ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলকে 2-2 গোলে রুখে দিয়েছে এভারটন। গুডিসন পার্কে বেতর গোলে 11 মিনিটে এগিয়ে যায় স্বাগতিক শিবির। যদিও সেই লিড তারা ধরে রাখতে পারেনি। 5 মিনিট পর লিভারপুলকে সমতায় ফেরান অ্যালেক্সিস ম্যাকএলিস্টার। আক্রমণ আর বল দখলে রেখে ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে ওঠে আর্নে স্লটের দল। তারই ধারাবাহিকতায় 73 মিনিটে মোহাম্মদ সালার গোলে ব্যবধান 2-1 করে অলরেডরা। যদিও ইনজুরি সময়ে জেমস তারকুস্কি সমতায় ফেরায় এভারটনকে। পয়েন্ট হারালেও আর্সেনালের চেয়ে 7 পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষস্থান ধরে রেখেছে লিভারপুল। 14 দল নিয়ে কাল দ্বিতীয়বারের মতো মাঠে গড়াচ্ছে এম্বাসি ক্রিকেট কার্নিভাল। বাংলাদেশ সহ 7 দলের হাই কমিশন অংশ নিচ্ছে এই ক্রিকেট উৎসবে। এছাড়া খেলবে ইউরোপীয় ইউনিয়ন,
IRRI, নর্ডিক, UNOPS, হু এবং বিশ্ব ব্যাংক। সকালে রাজধানীর একটি হোটেলের প্রতিযোগিতায় বিভিন্ন দিক তুলে ধরেন আজব গেম প্লের চেয়ারম্যান ফয়সাল তিতুমির। প্রতিটি দলে অংশ নেবেন 9 জন খেলোয়াড়। টুর্নামেন্টের ভেন্যু বসুন্ধরা আবাসিক এলাকার মাঠ। সংবাদ শেষ করছি, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরো একবার। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না বিএনপি, বললেন মির্জা ফখরুল। প্রয়োজনীয় সংস্কার ছাড়া ভোট নয়, ইসিকে জানালো জামায়াত। র‍্যাব বিলুপ্তি, বিজিবিকে সীমান্তে রাখা সহ জাতিসংঘের সুপারিশের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত। বিদেশিদের জন্য ট্রানজিট ভিসা আবেদনের অ্যাপ উদ্বোধন। জুলাই বিপ্লব নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন অকাট্য দলিল হিসেবে ব্যবহার হবে ট্রাইব্যুনালে। সুস্পষ্টভাবে প্রমাণিত হত্যাকাণ্ডের নির্দেশদাতা শেখ হাসিনা। জুলাই আন্দোলনে 848 নেতাকর্মী নিহতের তালিকা ট্রাইব্যুনালে দিল বিএনপি। শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ 500 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের। এবং সন্ত্রাসী হামলায় নিহত শিক্ষার্থী কাশেম খানের গাজীপুরে আরেক দফা জানাজা। ছাত্র জনতার ঢল, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ।